আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। বাদ জুম্মা এই দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া ও মোনাজাত হবে। দেশের সব জেলা উপজেলায় দলীয়ভাবে দোয়া আয়োজন করেছে বিএনপি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। গত ২২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বৈরশাসকের ১৬ বছর দমন, নিপীড়ন, জেল, জুলুম ও হত্যা সহ্য করার পরও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে যায়নি বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর ভাসানটেকে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ছাত্ররা অকাতরে জীবন দিয়েছে, কিন্তু দেশে এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। জামায়াত ক্ষমতায় গেলে একটি দলের রাজনীতি ব্যবসা চলবে না, এজন্য তারা জামায়াতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ১৭ বছর হেন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। গুম খুন করা হয়েছে, কিন্তু জামায়াতের কোনো কর্মী মাথা নত করেনি। বিএনপি জোট সরকারের মন্ত্রিত্বে থেকেও জামায়াতের কোনো নেতা দুর্নীতি করেনি বলেও জানান ডক্টর শফি। জনগণ সংস্কার চায় জানিয়ে জামায়াত আমির বলেন, পূর্ণ বন্দোবস্ত আর চলবে না। কেন পেলাম না? ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ১৫.৫ বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। ভূমিকম্পে নারায়ণগঞ্জে হেলে পড়া ও ফাটল ধরা ৬টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার পর সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজুক। ঘটনাস্থলে আছেন সহকর্মী বিল্লাল হোসেন রবিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রবিন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছেন কিনা জানাবেন, আর তাদের বক্তব্য কি এই বিষয়ে? মালিহা, যে আমরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজুক এবং বুয়েটে একটি প্রতিনিধি দল হাউজিং এলাকার মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করেছেন। করার পর তারা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন ঝুঁকিপূর্ণ, এবং তার বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তারপর থেকে বাসিন্দারা যাওয়া শুরু করেছেন। আমরা আজকে সকালে দেখেছি অনেকে চলে যাচ্ছেন, তবে অনেকে আবার আকস্মিক এই পরিস্থিতির মধ্যে তারা দাবি জানিয়েছেন, আমরা এখন কোথায় যাব, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। যাদের জায়গা আছে তারা অন্যত্র চলে গিয়েছেন, কিন্তু আমরা কোথায় যাব। আবার অনেকের বাচ্চারা এখানে লেখাপড়া করছেন, তারা দোটানার মধ্যে পড়েছেন, এবং কেউ কেউ বলেছেন যে আমরা সকালে অফিসে চলে যাই, আসি রাতের বেলা, আমাদের এই ব্যাপারটা মানবিকভাবে দেখা হোক, আমরা নিজ দায়িত্বে আমরা এই ভবনে থাকবো। তবে রাজ্য কর্তৃপক্ষ এবং তারা বলেছেন যে এই ভবনগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ, তিনটি ভবনের উপরে হেলে পড়ার কারণে 6টি ভবনে ঝুঁকিপূর্ণ হয়েছে। এগুলো তারা বুয়েটে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসার পর এগুলো ঝুঁকিপূর্ণ কিনা এবং ভবিষ্যতে কতটা এটা ঝুঁকি হতে পারে তারপর তারা সিদ্ধান্ত জানাবেন। এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে যে ভবনগুলো কখনো ধসে পড়ে কিনা, এবং সকাল থেকে আমরা দেখছি অনেকে উৎসুক এলাকার মানুষজন এই ভবনগুলো দেখার জন্য তারা এখানে ভিড় করছেন এবং তারা আসছেন। তবে যে সকল বাড়িওয়ালারা আছেন তাদের মাঝে একটা আতঙ্কই বিরাজ করছে। তারা বলছে, যেহেতু রাজুক আমাদেরকে বলেছে যে এটা বসবাস অযোগ্য এখন করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা ভাড়াটিয়াদেরকে বলে দিয়েছি তারা চলে যাওয়ার জন্য, এবং আমরা অন্যত্র চলে যাচ্ছি। তবে 2-1টি ভাড়াটে যারা আছেন তারা তাদের সমস্যাটা জানিয়েছেন, এবং তারা কি করবেন শেষ পর্যন্ত সেটা আসলে আমরা জানি না, ওনারা ভালো বলতে পারবেন। মালিহা ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম নারায়ণগঞ্জ থেকে ফাটল ধরা ও হেলে পড়া ভবনের খবর।
ঢাকার ধামরাইয়ে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা যাত্রীবাহী বাস। অন্যদিকে সাভারের 4তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে 10টি দোকান। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মধ্যরাতে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর খরাচর আঞ্চলিক সড়কে অবস্থানরত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস সদস্যরা। এর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। অন্যদিকে গতরাতে সাভারের হেমায়েতপুরে 4তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় 10টি কাপড়ের দোকান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তারা কি বলছে জানাবেন আমাদের। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তাদের আসলে অসন্তুষ্টি বেশ কয়েক বছর ধরেই রয়েছে। সেটিরও আজকে আমরা একই রকম দেখতে পেলাম যে গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহের বাজার দর গত সপ্তাহে যেমন ছিল অনেকটা এরকমই আছে। তারপরেও ভোক্তারা মনে করছেন যে তারা যেই দামে পণ্যগুলো ক্রয় করছেন সেটি আসলে ন্যায্য মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য, এবং তাদের যে বেতন বা তাদের যে ধরনের আয়, সে আয়ের তুলনায় আসলে এই বাজারের দরটা অনেকটাই বেশি। আজকে আমরা দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। গত সপ্তাহে 150-55 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে এসে সেটি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকায়। এর পাশাপাশি গরুর মাংস যেটি আছে সেটির দাম আগের মতোই আছে, 750 টাকা করে কেজি। এর পাশাপাশি আমরা চালের বাজারে এসেছি এবং চালের বাজারে দেখেছি যে গত সপ্তাহে যেমনটি ছিল এই সপ্তাহে চালের দামটি তেমনটাই রয়েছে, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি যেই চালটি ভোক্তারা ক্রয় করে থাকেন পাইজাম চাল, সেই চালটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 57 টাকায়। অন্যদিকে আটা সেটি বিক্রি হচ্ছে 58 টাকায়, এবং মিনিকেট চাল সেটি সর্বোচ্চ দাম ধরা হয়েছে 83 টাকা এবং সর্বনিম্ন দাম সেটি 80 থেকে 83 টাকার মধ্যে রয়েছে। এর পাশাপাশি আমরা পেঁয়াজের বাজারে গিয়েছি, পেঁয়াজের দামটি গত কয়েক সপ্তাহ ধরেই কিছুটা বাড়তি অবস্থা রয়েছে, এবং এই সপ্তাহে এসেও আমরা দেখেছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, এবং সরকার নির্ধারিত একটি মূল্য কিন্তু প্রতিদিনই দেওয়া হয়। সেই তুলনায় আমরা দেখেছি যে বেশ কিছু দোকান সেই মূল্যর যেই অংশটি সেটি তারা আসলে মেনে চলেছেন এবং সেই অনুযায়ী তারা দামটি রেখেছেন। তবে ভোক্তাদের যে অসন্তুষ্টি, তাদের যে আসলে ইনকামের সাথে তাদের যে খরচ, সেই খরচটি আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এবং তারা মনে করছেন যে এই কোনোভাবে আসলে বাজার মনিটরিং বাড়ানোর বৃদ্ধি করা, কিংবা এর পাশাপাশি সরবরাহ বৃদ্ধি করা, কিংবা আমদানি করা, যেইভাবেই হোক যে সকল নিত্যপণ্য প্রয়োজনীয় রয়েছে সেগুলো যেন আসলে তাদের ক্রয়ের নাগালের মধ্যে রাখা হয়, সেটি তারা আবেদন করেছেন। এর পাশাপাশি শীতের সবজি আমরা দেখেছি বাজারে উঠেছে। তো শীতের প্রথম দিকে আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহের তুলনায় বেশ কিছু পণ্যের দাম কিছুটা কমেছে, এবং বিক্রেতারা বলছেন যে আরও কয়েক সপ্তাহের মধ্যে এই দামটি আরও নাগালের মধ্যে চলে আসবে। তো মূলত বাজারের এই সপ্তাহের এই ছিল হালচাল। তো এই ছিল বাজারের সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ জানছিলাম বাজার দরের খবর। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামছে ক্রমাগতভাবে। সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত থেকে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার বিরূপ আচরণে শীতজনিত বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ডিসেম্বর থেকে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিকায়ন সহ বন্দর গতিশীল রাখতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা। তবে এটি দেশের স্বার্থবিরোধী অভিযোগ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আর বন্দর কর্তৃপক্ষ বলছে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হচ্ছে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারির পাঠানো রিপোর্টে বিস্তারিত।
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া, পানগাঁও ও বে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ সরকারের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বন্দর অবরোধ, মশাল মিছিল সহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সাধ্য নয় এটাকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, বিদেশিদের দেওয়া, এটা আমরা প্রত্যাহার করাবোই। মুনাফাও করছে, লোডিং আনলোডিং বাড়ছে, কাজে আমরা কেন এই বন্দরকে দেব তার কথাই। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশি অপারেটর পরিচালনা করলেও টার্মিনালের মালিকানা থাকছে তাদের কাছেই। এই উদ্যোগে দেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও সম্প্রতি সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আমাদের ক্ষতি করে কখনোই বে টার্মিনাল হোক দেবো না, বিশ্বে কেউ কারো ক্ষতি করে দেয় না। আমরা আশা করবো যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওনারা মানবেন। আমি না, আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করব। এদিকে টার্মিনাল পরিচালনায় বিদেশি সংস্থাকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যেখানে বছরে 30 লাখ আপনার কন্টেনার হ্যান্ডেল করি, চিটং পোর্ট, সেখানে সিঙ্গাপুর পোর্ট করে 2.5 কোটি থেকে 3 কোটি টিউজ প্রতি বছর। তো এই যে থ্রুপুটের মানে উন্নতিটা বা এই যে ডাইনামিজমটা বা এই যে প্রবৃদ্ধিটা, এটা কিন্তু আসবে যখন আপনি বিদেশি অপারেটরদেরকে আনবেন, কারণ তারা অটোমেটেড অপারেশন এখানে ইন্ট্রোডিউস করবে। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে যা হবে হবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটা আমরা সাপোর্ট করব। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল 30 বছরের চুক্তিতে নির্মাণ ও পরিচালনা করবে ডেনমার্কের এপিএম টার্মিনাল। এনটিভি নিউজ ডেস্ক। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি। রয়টার্স জানায়, মার্কিন সিস্টেম সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। বলেন, নন সিটিজেনদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন তিনি। ট্রাম্প বলেন, অভ্যন্তরীণ শান্তি বিনষ্টকারী অভিবাসীদের নাগরিকত্ব দেবেন না এবং যে কোনো বিদেশি নাগরিককে নির্বাসিত করবেন যারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অথবা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরই এই ঘোষণা দিলেন ট্রাম্প। তদন্তকারীদের দাবি, এক আফগান নাগরিক ওই হামলা চালায়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।